নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, অনুরূপ পদ্ধতিতে সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বানের বিধান থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। জাতির প্রত্যাশাকে পাশ কাটিয়ে এ ধরনের অচলাবস্থা সৃষ্টি করা কখনো কাম্য নয়। এমতাবস্থায় জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী মহোদয়। স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। যে বিষয়টি মুলতবি প্রস্তাব আকারে আনা হয়েছে মাননীয় বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে, আমি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী একটি প্রস্তাবনা মনে করছি। এ বিষয়টি আলোচনার দাবি রাখে। ওনাদের পক্ষ থেকেও আলোচনা হবে, আমাদের পক্ষ থেকেও আলোচনা হবে। আমরা আলোচনা করতে চাই, তবে আলোচনার আগে একটু সময় প্রয়োজন, যে কারণে মাননীয় বিরোধী দল নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই সাবজেক্টের উপর আলোচনা করতে গেলে প্রত্যেক সংসদ সদস্য টেবিলের সামনে বাংলাদেশের সংবিধান, জুলাই সনদ, এই বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ, এই কয়েকটি কপি অবশ্যই থাকতে হবে। কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে গোটা জাতি এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে যে কারা সত্য। আমরা দেখাতে চাই, আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। আমরা জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা উপধারা কিভাবে ধরে এগিয়ে চলেছি সেটা আমরা দেখাবো। যেমন সেই কারণে এই বইগুলো আপনাদের সামনে থাকা দরকার। অ্যাট দি সেম টাইম আমরা এটাও দেখাতে চাই ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের কোন কোন ধারা আপনারা লঙ্ঘন করেছেন সেটাও আমরা উপস্থাপন করতে চাই। এটা ডিবেট হওয়ার প্রয়োজন। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, অত্যন্ত সময়োপযোগী এই সাবজেক্টে আলোচনার জন্য মাননীয় স্পিকার আপনি একটি সময় নির্ধারণ করে দেন এবং এই 4টি বই তার সাথে আমি অনুরোধ করব, যদি সম্ভব হয়, ওনারা জানেন 2টি অন্য বই লাগবে, 3টি বই লাগবে। মদিনা সনদ, তারপরে হবস, লক্স, রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির উপরে যে বই, এবং 1972 সালে আমাদের গণপরিষদ আদেশ যেটা ছিল, যে আদেশ বলে বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার আগে যে প্রেক্ষাপটটা ছিল, এই কয়েকটা বই আমি উপস্থাপন রাখার জন্য অনুরোধ করব। আর একটি তারিখ নির্ধারণ করেন, সেদিন আমরা এটা আলোচনা করতে চাই। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা এখন কানে লাগিয়ে বলবো কিনা বুঝতেছি না, বোঝা যায় কি শোনা। আমাদের মাননীয় আইনমন্ত্রী অত্যন্ত সহৃদয় ব্যক্তি, তা আমাকে বেশি বলে সবাই সমালোচনা করি। তিনি এক কথায় সব রাজি হয়ে গেছেন, আলোচনা নির্ধারণ করেন, সময় নির্ধারণ করেন, হবস, লবস, রসুর বই বাইর করেন, সংবিধান, জুলাই জাতীয় সনদ এবং সংস্কার বাস্তবায়ন আদেশ সব কিছু দেন, তারপরে ডিবেট হবে, আলোচনা হবে, কি ভায়োলেট হয়েছে না হয়েছে হবে। কিন্তু আমি একটু বিধি মানা লোক, আমি একটু বিধি অনুসারে কথা বলি। মাননীয় স্পিকার, আমার পয়েন্ট অফ অর্ডার হচ্ছে, প্রথমে মাননীয় স্পিকারকে অনুরোধ করেছিলাম সেদিন, যেদিন মাননীয় বিরোধী দলীয় নেতা এই একই বিষয়টা উত্থাপন করেছিলেন, যে ওনাকে নোটিশ দিতে বলেন। এটা নোটিশের প্রয়োজন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে আপনি সংসদে আলোচনা করে ফয়সালা দিবেন। বিধান হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব। রুল 62, রুলস অফ প্রসিডিউর, নোটিশ উনি দিয়েছেন। নোটিশের একটা কপি সৌভাগ্যক্রমে আমি পেয়েছি এখানে টেবিলে। মুলতবি প্রস্তাবের বিষয় লিখছে সাম্প্রতিক
ও জরুরি জনগুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, বিধি 68-এ যেতে হবে। দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। এবং সেখানে আপনি সময় পাবেন আধা ঘন্টা আলোচনার। এখন যদি আপনি সংশোধন করতে চান, সংশোধন করতে পারেন, মানে বিরোধী দলীয় নেতাকে সংশোধিত নোটিশ আবার দিতেও বলতে পারেন, আপনার রাইট আছে। ইউ আর মিলর্ড অফ দি হাউস, অভিভাবক, ইউ ক্যান ইন্টারপ্রিট। এই পার্লামেন্টে আপনি সব কিছু সংশোধন করতে পারবেন। সেই হিসাবে যদি আপনি এখতিয়ার প্রকাশ করেন, প্রয়োগ করেন, তাহলে উনি আবার নোটিশ প্রদান করতেও পারে, অথবা আপনি সংশোধিত আকারে নিতে পারেন। এখানে পার্লামেন্টের অনেক অফিসার্স আছেন, লেজিসলেটিভ উইংয়ের আছেন, আপনারা হয়তো এটা দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। মাননীয় স্পিকারের নোটিশটা দেয়া হয়েছে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রতিক, সেটা আসবে 68-এ, এবং সেখানে আপনি আলোচনা করার সুযোগ দিতে পারবেন আধা ঘন্টা যদি আপনি প্লিজড হন। আর এখানে 62-তে যদি আপনি নোটিশটা অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি সময় দিতে পারবেন 2 ঘন্টা এবং 3 দিনের মধ্যে। যদি আপনি সম্মত হন এবং বিরোধী দলের সদস্যের মধ্যে যদি 25 জন সেটা সমর্থন করে এবং সরকারি দলের সদস্যদের মধ্যে যদি কেউ আপত্তি না তোলে, এখন আমি আপত্তিও তুলছি না, অনাপত্তিও তুলছি না, কারণ সেজন্য আপনার অনুমতি লাগবে, আলোচনা হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে। কি আপনারা মাননীয় সংসদ সদস্য, আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনি আপনার বক্তব্য শেষ করুন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি। আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। আমরা যেন আগের কালচারে ফেরত না যাই। আপনি যদি আমাকে সময় না দেন, তাহলে আমি বসে যাব, এটাই বিধি। আর যদি আমি আপনার বক্তব্য কন্টিনিউ করেন মাননীয় মন্ত্রী। আমি তো ফর্মুলেট করতেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি ফর্মুলেট করতেছি যে বিধিতে উনি নোটিশটা দিয়েছেন না, যে বিধিতে উনি নোটিশ দেন আপনি দেখেন। আপনার সামনে তো কিতাব আছে, রুলস আছে, পার্লামেন্টের অফিসার্সরা আছে, সবাইকে দেখেন। আপনি যদি এই বিধিতে 62-তে এই নোটিশটা গ্রহণ করেন, তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে, অথবা আপনাকে বলতে হবে মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি 62 রুলসে আবার একটা নোটিশ দেন, কারেকশন করে দেন। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অর্ডার। এখন এখানে তো বিরোধিতা করার কিছু নেই, আমি তো অপোজ করছি না। আপনার এভরি রাইট আছে নোটিশ দেওয়ার, সংশোধিত করার, এবং আপনি অ্যালাউ করার। কিন্তু যে নোটিশটা এখন আমাদের সামনে আছে, এই নোটিশটা হচ্ছে 68 রুলস অনুসারে নোটিশ। আপনি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনি দেখেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে আধা ঘন্টা পাবেন। কোনটা আপনি ডিসাইড করবেন, আপনার এখতিয়ার। মাই সেকেন্ড পয়েন্ট অফ অর্ডার, মানে বিরোধী দলীয় নেতা এই মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। যদি ধরি উনি রাইটলি 62-তে উনি বলছেন, তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। এখানে আপনি জুলাই জাতীয় সনদ, উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, বাস্তবায়ন আদেশ 2025 13ই নভেম্বর, এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। এটা আপনি যদি ডিবেটের জন্য দিন নির্ধারণ করেন, আগামীকালকে করবেন না আগামী পরশু করবেন, 3 দিনের ভিতরে আপনি করতে পারেন। সেদিন আলোচনা হতে পারে, বিরোধী দলীয় এবং সরকার দলীয় কোন কোন সদস্যগণ বক্তব্য রাখবেন সেটা তখন দেখা যাবে। কিন্তু আমার এনাদার পয়েন্ট অফ অর্ডার সেটা হচ্ছে, আপনি এখানেই দেখবেন যেখানে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব আনতে পারে, এখানে হচ্ছে বিধি 63-তে আপনি দেখবেন যে এমন কোনো প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। এখানে এটার প্রতিকার তো সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের মাধ্যমেই হবে। It is not simple debate on the recent issues outside the house or published in any paper. যে সমস্ত বিষয়ে আলোচনা হয়, সাধারণত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, এই সমস্ত বিষয়ে কোনো ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাব সাধারণত হয়। ইট ইজ দ্য ট্রেডিশন অফ দি পার্লামেন্ট। হয় কি হয় না সেটা পরে, কিন্তু উত্থাপিত হয়।
আমার জীবনে খুব কম দেখেছি আমি মুলতবি প্রস্তাব অ্যাকসেপ্ট হয়েছে বা উত্থাপিত হয়েছে বা আলোচিত হয়েছে বা বুটে গৃহীত হয়েছে। কিন্তু এটা তো আইন প্রণয়নের সাথে জড়িত। আপনি বিধি 63-তে দেখেন যে বিধিটা 63-তে বলা আছে যে এই বিষয়গুলো আইন প্রণয়নের মাধ্যমেই সমাধান হতে পারে, সেই সমস্ত কোনো বিষয় জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মুলতবি প্রস্তাবের জন্য আসতে পারে না। এখানে আমার ফেয়ার প্রপোজাল আছে, দিস ইজ মাই থার্ড পয়েন্ট অফ অর্ডার, ফোর্থ পয়েন্ট অফ অর্ডার। আমার প্রপোজাল আছে, আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমার বিরোধী দলের সদস্য কেউ কেউ সংস্কার করতে চান। পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনস্টিটিউশন হয় প্রণীত হবে অথবা রহিত হবে অথবা স্থগিত হবে অথবা সংশোধিত হবে। আমরা এখানে সোভারেন পার্লামেন্টে এখতিয়ার নিয়ে এসেছি, সোভারেন জনগণের। আমরা এনাক্টমেন্ট করতে পারবো, আইন প্রণয়ন করতে পারবো, এবং সংবিধানও একটি আইনের মাধ্যমে বিলের মাধ্যমে এসে সংবিধান সংশোধন হবে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য লেট আস ফর্ম এ কনস্টিটিউশন রিফর্ম কমিটি হিয়ার, পজিশন এবং অপোজিশন সবগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য আমরা কাজ করি। এবং আমাদের গুরুত্ব দিতে হবে জুলাই জাতীয় সনদ, যেটা জাতির সামনে সংসদের দক্ষিণ প্লাজায় সবাই স্বাক্ষর করেছেন, একটা ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল। আমি এটার বিরোধিতা করছি না এই জন্য যে দলিলের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়ে যায়নি, সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায়নি, কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধানের কোনো কিছু ডিলিট হয়ে যায়নি, সেটা জায়েজ আছে, কিন্তু প্রস্তাব করা যায়। এইটা হচ্ছে সেই প্রস্তাব জুলাই জাতীয় সনদ, যে পরবর্তী পার্লামেন্টে সংসদে সবাই রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে এটা অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করব। এবং যে সমস্ত রাজনৈতিক দল ম্যানিফেস্টোতে অন্যান্য বিষয় উল্লেখ করেছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী জনগণের ম্যান্ডেট পেয়েছে, আমরা 51% ম্যান্ডেট পেয়েছি। আমরা সেই মতো আমাদের ইশতেহারে উল্লেখিত অন্যান্য বিষয়গুলো যেগুলো সংবিধানকে টাচ করবে সেখানে এগুলো আনতে পারবো, এবং অন্যান্য বিষয়গুলো হয়তো আইন কানুন পাশ করে করা যাবে। যাই হোক, আমরা যেমন কৃষি ঋণ মওকুফ করেছি, সেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল, ম্যান্ডেট ছিল, এটার জন্য সংবিধানে টাচ করতে হয় নাই। এখন আমার প্রস্তাব হচ্ছে, মাননীয় স্পিকার, আমরা কি আইন প্রণয়নের মাধ্যমে যেটা ফয়সলা করতে হয় সেটা কি জরুরি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে এখানে ডিবেট করব নাকি করব না? আমরা কি পার্লামেন্টের একটা সংসদীয় কমিটি ফর্ম করব, যেখানে সংবিধান সংশোধনের জন্য সবাই প্রস্তাব দিবেন, বিরোধী দল, সরকারি দল, স্বতন্ত্র সদস্য থেকে সবাই মিলে আমরা সেখানে প্রস্তাব নেব, এবং একটা নির্ধারিত সময়ের মধ্যে আমরা সেই রিপোর্ট এই পার্লামেন্টে প্রদান করব। এবং সেই কমিটি ইচ্ছা করলে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে দেশের সমস্ত সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্ট জন, স্টেক হোল্ডার, পত্রিকার সম্পাদক সহ সবাইকে আমরা ইনভাইট করে তাদের মতামত নেব। এবং আমরা জাতীয় ভিত্তিতে যেটা আমরা সম্মত হয়েছি, যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, যারা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলো ম্যানিফেস্টোতে উল্লেখ করার পরে সেই হিসাবে যাব, নাকি শুধুমাত্র আমরা এখানে ডিবেট করে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হইল, হ্যাঁ অথবা না বলেন নাকচ হয়ে গেল, সেখানে যাব? মেজরিটির ভিত্তিতে আমরা যেতে চাই না। আমরা সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদে একটি এমন সংবিধান সংশোধন করতে চাই যে দলিলটা আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারি। আমরা বাংলাদেশের মানুষের পরিবর্তিত পরিস্থিতিতে সকল প্রত্যাশাকে ধারণ করতে পারি। সেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, জনপ্রত্যাশা, বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলে যারা সংসদের বাইরে আছে তাদেরও মতামত সহ নিয়ে আমরা এমন একটা দলিল রচনা করি যাতে করে আমরা অনেক দিন এই দলিলটা নিয়ে কাজ করতে পারি। অনেক দিন বলার কারণ হচ্ছে, সংবিধান মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, চাহিদা অনুযায়ী সময়ে সময়ে অবশ্যই কিছু কিছু বিধান পরিবর্তন করতে হয়, সময়ের দাবি। সেই জন্য আমরা একটা পারপিচুয়াল নেচারের অ্যামেন্ডমেন্ট করি, যেটা অন্তত দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখানে থাকবে। আমরা সেই সংবিধান নিয়ে আগাতে পারবো। আপনি এখন ডিসাইড করতে পারেন, মাননীয় স্পিকার, ইউ আর মাই লর্ড অফ দি হাউস। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতা। আমি বুঝতে পারছি না যে আলোচনা আপনি শুরু করেছেন কিনা। বিজ্ঞ
সংসদ সদস্য যে বক্তব্য রাখলেন, বিশাল একটা বক্তব্য উনি রেখেছেন। ওনার দৃষ্টিভঙ্গি উনি তুলে ধরেছেন এই মহান সংসদের সামনে। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। সব বিষয় আসবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি, পাশাপাশি মাননীয় বিরোধী দলের নেতা যিনি উত্থাপন করেছেন ওনার বক্তব্য শুনেছি। সবার বক্তব্য শ্রবণ করে সংসদের কার্যপ্রণালী বিধি 65(2) অনুযায়ী আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। আগামী 31শে মার্চ মঙ্গলবার 2 ঘণ্টা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাইকটা একটু দেখুন। হ্যাঁ, মানে স্পিকার, আমি আপনাকে অনুরোধ করব, আপনি মঙ্গলবারে না, আমি অসম্মত হচ্ছি না, আপনি আগে শুনবেন তো। লেট মি স্পিক। মাননীয় সদস্য একটু বসেন। আমরা উই আর কন্ডাক্টিং। আমি মাননীয় স্পিকার মঙ্গলবারের আলোচনার সাথে সম্মতি প্রকাশ করছি। ওনারা হয়তো মনে করছেন আমি বিরোধিতা করব না, যদি সংহতি কিন্তু প্রকাশ করেন সমাজের তাহলে তো একটা নতুন করে correction কথা বলার দিচ্ছি। দরকার নেই। একটা কারেকশন দিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি মঙ্গলবারের correction আলোচনার আপনাকে সাথে করতে হবে, সম্মতি মাননীয় প্রকাশ স্পিকার। করেন, দয়া করে আপনি বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। এটাই আমার বক্তব্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার, আপনি এই বিধিতে মাননীয় যে সদস্য নোটিশটা আপনারা দিয়েছে, বসুন। সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্য, এটা তো culture মাননীয় হতে পারে না। সদস্যবৃন্দ আপনারা আপনি বসুন। ওনাদেরকে মাননীয় ভোট দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও আমরা বসুন। চাই না যে এখানে আমার কোনো ডিসিশন কেউ অলরেডি হ্যাজ বিন কিন্তু প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। আমার মাননীয় স্পিকার। স্বরাষ্ট্রমন্ত্রী, মাই আপনি ডিসিশন কথা অলরেডি বলতে হ্যাজ না বিন দিলে প্রনাউন্সড। আমরা মাননীয় মেম্বার এই আপনারা সমস্ত বসুন। কালচারকে আমরা জানবো না। পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। সর্ববিষয়ে আপনারা বসুন, দয়া করে আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন। মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। 31শে মার্চ নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ আলোচনার জন্য 2 ঘন্টা সময় থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, দয়া করে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনারা বসুন। এরপরেরটা কি আছে? হ্যাঁ, এটা মাননীয় বিরোধী দলের নেতা, আমরা অলরেডি জানিয়ে দিয়েছি 31শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে বসেন, আমরা পরবর্তী কার্যপ্রণালীতে যেতে চাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা একটু দেখি। না, আমি বলছিলাম যে আপনি রুলিং দেওয়ার পরে এই বিষয়ের উপরে আর কোনো কথা চলে না। ধন্যবাদ, আপনি আপনার ধন্যবাদ জায়গায় মাননীয় থাকেন, বিরোধী দলের আমরা নেতা, আপনি আপনার দয়া সাথে করে আছি। বসুন। আমি আবারও উল্লেখ করছি, আগামী 31শে মার্চ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। ধন্যবাদ। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। জি, সবার দিকে তাকাচ্ছি। পরবর্তী কার্যসূচি আরেকটা মুলতবি প্রস্তাব আছে। আপনারা দয়া করে বসুন, আমি পরবর্তীতে যাচ্ছি। রুলিং হ্যাজ বিন পাসড। দয়া করে বসুন আপনারা, মাননীয় সদস্যবৃন্দ দয়া করে বসুন। দ্বিতীয় মুলতবি প্রস্তাবের নোটিশ একটু আমি একটু পরে আসছি আপনার কাছে। বসুন, দয়া করে একটু বসুন। দ্বিতীয় মুলতবি প্রস্তাবের নোটিশটি দিয়েছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1 থেকে নির্বাচিত। তিনি বিদ্যমান জ্বালানি সংকট ও বিশ্বের যুদ্ধকেন্দ্রিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে করণীয় প্রসঙ্গে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক মর্মে প্রস্তাব করেছেন। এই বিষয়ে
বিধি 63E অনুযায়ী প্রস্তাবটি আজকের মতো গ্রহণ করা গেল না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের দিনের কর্মসূচি পরবর্তীতে এরপরে কোনটা এটা তো গেল, এরপরেরটা দেন দেখি। এটা না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দয়া করে আপনি আপনার আসনে বসুন মেহরবানি করে। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি বসুন দয়া করে। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি বসুন, মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। আমরা দিনের পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আমাদের এই বিষয়টা সেটেলড হয়ে গেছে। মাননীয় আইনমন্ত্রী মহোদয় আহ্বান জানিয়েছেন এবং ওনারা প্রস্তুত আছেন। উনি কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়েছেন, আমি অফিসকে নির্দেশনা দিচ্ছি সেই বইগুলো অ্যাভেলেবল রাখার জন্য। আমরা দিনের পরবর্তী কার্যসূচি রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কিত আনিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মেহেরবানি করে আপনি আপনার আসনে বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি আপনার আসনে মেহেরবানি করে বসুন, মেহেরবানি করে বসুন আপনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বসুন। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেড এবং আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। আমি জনাব খন্দকার মোহাম্মদ আবু আশফাক ঢাকা 1 আসনের নির্বাচিত প্রতিনিধিকে 8 মিনিট সময় বরাদ্দ করছি। দয়া করে আপনারা বসুন, দয়া করে বসুন। মাননীয় চিফ হুইপ আপনি একটু বসুন দয়া করে। খন্দকার আবু আশফাক, মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাননীয় চিফ হুইপ খন্দকার আবু আশফাক সাহেবের বক্তব্য শেষ হোক, তারপরে বিবেচনা করব। অলরেডি হি হ্যাজ স্টার্টেড, আমরা ইন্টারাপ্ট না করি। খন্দকার আবু আশফাক সাহেব, মাননীয় সংসদ সদস্য। আমাদের চিফ হুইপ সাহেব শেষ করুক, তারপর আমি বলি। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য আমরা শুনি। আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব। দয়া করে বসেন আপনারা, দয়া করে। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন, দয়া করে বসুন। কি বলতে চাই আমরা শুনি। মাননীয় স্পিকার, অ্যাডভার্স কোনো কিছু হবে না, দয়া করে বসুন। আমি 1 মিনিট কথা বলবো। অনলি 1 মিনিট, অনলি 1 মিনিট। আমার বসতো ভাই 1 মিনিট। হ্যাঁ মাননীয় স্পিকার, আপনাকে আমি অনুরোধ করছি একটা বিষয়, ওনারা হয়তো শুনেন নাই।
একটা বিষয় অনুরোধ করতে চাই, সেটা হলো এই এসে আমি জোরে বলতে পারি না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি, আমাদের সালাউদ্দিন সাহেব এটা একটা অ্যামেন্ডমেন্ট আনতে চেয়েছেন, অর্থাৎ উনি প্রস্তাবটা যেন সঠিকভাবে দেন, সংশোধিত, এইটুকু। আর ওনাদের প্রস্তাবে উনি সম্মত। আর মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করতে চাই, বিরোধী দল থেকে এই যে মাননীয় সদস্য উনি বারবার দাঁড়িয়েছেন, আপনি যদি ওনাকে 1 মিনিট কথা বলতে দেন, তবে মাননীয় অপোজিশন লিডার যে কথা বলেছেন, রাইটলি বলেছেন, আপনার সিদ্ধান্তের পরে আর কোনো কথা বলা যায় না এবং উচিত না, এবং আমরা সেটা সিদ্ধান্ত মানি। তো সেইখানে আমি বলছি যে একটু সংবিধানে একটু প্রস্তাবটা একটু সংশোধন আনা দরকার, সেইটা আপনি আনেন যাতে আলোচনাটা সহজ হয়, নাহলে এই প্রস্তাবটা ভুল থেকে গেলে প্রবলেম হয়ে যাবে মানুষ করে। এইটুকুই আমাদের আবেদন এবং এইটুকুই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটুকুই বলতে চেয়েছেন। আর আর জি আচ্ছা আচ্ছা, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যাচ্ছেন যে জুলাই সনদ নিয়ে আমরা দীর্ঘমেয়াদী থ্রেড বেয়ার ডিসকাশন করব এবং পরবর্তীতে যাতে সংবিধান সংশোধন করা যায় এমন পর্যায়ে আমরা যাব যে সবাই বিরোধী দল এবং সবাই আমরা যারা আছি এবং স্বতন্ত্র যারা আছেন, অন্য অন্য দলে আছেন, সবাই ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতে চাই। এবং আমাদের বিরোধী দলের নেতা রাইটলি বলেছেন যে আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে অ্যাকচুয়ালি আর কোনো আলোচনা চলে না। তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র একটু বক্তব্য এইটুকু যে ওইটা প্রস্তাবটা যেন সংশোধিত আকারে আসে। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি খন্দকার আবু আশফাক সাহেব আপনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা দয়া করে অন করুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে রুলিং দেওয়ার পরে বাকি যারা কথা বলেছেন, আপনি যদি এজেন্ডা রিওপেন করতেন তাইলে বলতে পারতেন। আপনি তো রিওপেন করেন নাই, আপনি রুলিংয়ের জায়গায় আছেন। তো আমি অনুরোধ করব যে আপনি আজকে আপনার উদ্বোধনী বক্তব্যে বলেছেন যে আপনি জাস্টিস করবেন, আপনি নিউট্রাল থাকবেন। এই দিক থেকে আমাদের চিফ হুইপ বারবার চেষ্টা করছিল একটা কথা বলার, সে কিন্তু সুযোগ পাচ্ছে না। আপনি দেন, আবু আশফাক সাহেবকে দেওয়ার পরে ওনার কথাটা মেহরবানি করে শুনবেন, এটা আমার অনুরোধ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খন্দকার আবু আশফাক, মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য সমাপ্ত করুন দয়া করে, অসমাপ্ত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত স্পিকার, আমি তো আমার বক্তব্য এখনো শুরুই করিনি। আমি বলেছি অসমাপ্ত বক্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে আসছি স্পিকারের দায়িত্ব পালন করার জন্য। আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মহান সংসদে আমি জীবনের প্রথম এবারই আসার সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের দলের চেয়ারপারসন এসপিএম জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমাকে মনোনয়ন দিয়েছেন বলেই আমি আজকে এখানে আসার সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার দোহা নবগঞ্জবাসীর উপর, যারা তাদের পবিত্র ভোটটা দিয়ে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটা আমরা খুব এনজয় করেছি। আমাদের বন্ধুবর বিরোধী দল যদি সে বক্তব্যটা শুনতেন, তারাও কিন্তু বক্তব্যটাকে এনজয় করতে পারতেন। যাই হোক, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী, যিনি দীর্ঘ 17টি বছর নির্বাসিত জীবন পার করে সেখান থেকেই হাসিনা বিরোধী আন্দোলনে যে সে নেতৃত্ব দিয়েছেন। এই আজকের যে 24শে আগস্ট, সে আগস্ট কিন্তু একদিনে আসেনি। সে আগস্ট এসেছে 17 বছর আগে থেকে, যে দেশটা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তার পরিসমাপ্তি 24শে আগস্ট, 5ই আগস্ট। তিনি এই দেশের মাটিতে পা দিয়েই
যে মাটিতে তিনি 17 বছর পা রাখতে পারেননি, সেই এয়ারপোর্টে নেমে বিদেশের মাটিতে পা রেখেছেন। তারপর তিনি স্টেজে এসে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তার যে প্ল্যানগুলো ছিল, অনেকেই কিন্তু সেগুলি নিয়ে উপহাস করত, কিন্তু তিনি বাস্তবে প্রমাণ করে দিয়েছেন তিনি যে প্ল্যানগুলি করে এসেছেন পর্যায়ক্রমে সমস্ত কিছু তিনি বাস্তবায়ন করছেন। এই হাতের কালিটি অনেকের হাতেই এখনো রয়ে গেছে। আমরা ভোট দিয়েছি, আমাদের হাতে যে কালিটি আছে সে কালিটি এখনো রয়ে গেছে। তিনি প্ল্যান করেছেন ফ্যামিলি কার্ড দিবেন। অলরেডি 37,000 প্লাস লোককে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে 14টি ইউনিটে এবং পর্যায়ক্রমে সারা দেশে দেওয়া হবে। তিনি এপ্রিল মাস থেকে কৃষক কার্ড দিবেন বলেছেন, সেটার প্রস্তুতি হয়েছে। ইমামদের জন্য ভাতার ব্যবস্থা বলেছেন, সেটাও ঈদের আগে দেওয়া হয়েছে। কৃষি ঋণের কথা বলেছেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। কৃষক কার্ডও 1 জানুয়ারি এপ্রিল থেকে শুরু হবে। তাই পর্যায়ক্রমে উনি যা বলছেন সবই তো করছেন। তিনি একমাত্র ব্যক্তি এই স্বাধীনতার পর রাস্তায় যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বের হন, সমস্ত রাস্তা 2-3 ঘন্টা আগে থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু তিনি নতুন নিয়ম চালু করেছেন, জনগণকে ভোগান্তি করা যাবে না, কারণ এই সরকার হলো জনগণের সরকার। তিনি এমনইভাবে চলছেন রাস্তায়। আমরা শহীদ মিনার স্মৃতিসৌধে গেলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রধানমন্ত্রীর সাথে, কোথাও মানুষ টেরই পাচ্ছে না বিদেশিদের মতো যে প্রধানমন্ত্রী যাচ্ছে। একেই তো বলে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার। জনগণ তো এমন একটি সরকার আশা করেছিল, যা আমরা পেয়েছি। আশা করি আমরা সামনে আরও নতুন কিছু দেখব জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমার নির্বাচনী এলাকা দোহার নবগঞ্জ। নবগঞ্জ হলো ঢাকা থেকে 35 কিলোমিটার দূরত্বে, দোহার হলো 40 কিলোমিটার দূরত্বে। এখনও কিন্তু ঢাকার এত কাছে থেকেও আমরা মনে হয় বাতির নিচে অন্ধকার। এখানে এখনও গ্যাসের ছোঁয়া পাইনি। একটি মাত্র নদী, ইসামতি নদী, সেটা এখন শুকিয়ে গেছে। বর্ষার সময় কচুরি পানার দুর্গন্ধ বের হয়। রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয়। মানে গত 17 বছরে কিন্তু সেখানে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি হয়নি। সেখানে যিনি এমপি ছিলেন, আপনারা জানেন, দরবেশ বাবাজি, যিনি এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠাইছে, অথচ নিজের এলাকার কোনো উন্নয়নই তিনি করেননি। এই এলাকার যে উন্নয়নগুলো করা দরকার, সেই উন্নয়নগুলি করার জন্য বিভিন্ন সেক্টরে যারা মন্ত্রী মহোদয়রা যারা আছেন, তাদের সকলের সহযোগিতা কামনা করছি। সেখানে উন্নত মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। শিক্ষামন্ত্রী সাহেব এখানে আছেন, তার কাছে আমি আবেদন করব, দোহারনগঞ্জ ঢাকার এত কাছে, সেখানে যেন একটি ভালো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান সহ একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া হয়। এখানে স্বাস্থ্যমন্ত্রী সাহেব আছেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের এলাকা একেবারে অনুন্নত। একটি 50 বেডি হাসপাতাল, ভিতরে ঢুকলে মনে হয় দুর্গন্ধ। 17 বছর দুর্গন্ধ এখনও সেখানে লেগে আছে। সেখানে মানসম্মত খাবার নেই। এই সমস্ত এখানে আধুনিক হাসপাতাল সহ একটি মেডিকেল কলেজ করা দরকার। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো। এখানে পানি উন্নয়ন মন্ত্রী আছেন। আমাদের ইসামতি নদীটি খনন করে পদ্মা নদীর মধ্যে যে বাঁধ দেওয়ার কথা ছিল, সে বাঁধ অল্প পরিমাণ দিয়ে আমাদের দরবেশ বাবাজি তার একটি বাংলো বানাচ্ছে, একটা বিলাসবহুল একটি বাংলো বানিয়েছে সরকারি টাকা দিয়ে পদ্মা নদী ভরাট করে। সেই পদ্মা নদীকে অবমুক্ত করে সেই বিলাসিতার সেই বাংলো ভেঙে জনগণের যে ন্যায্য দাবি, জনগণের সেই জায়গা সেটা ভরাট করে এবং এই পদ্মার 2 পাশে বাদ দিয়ে ওই এলাকার জনগণকে তাদের ভাঙনের হাত থেকে রক্ষা করার দাবি জানাচ্ছি। সেখানে বিদ্যুৎও পর্যাপ্ত নেই।
রুটসের যে মন্ত্রী মহোদয় আছেন তার কাছে অনুরোধ করব যে একটি মাত্র রুট আছে জেডকেডি রুট, যেখানে বলে জিঞ্জিরা ক্যানগঞ্জ দোহা নবগঞ্জ রুট, যেটা শ্রীনগর দিয়ে যে পৌঁছেছে, সেখানে ঢাকা থেকে সেখানে আমাদের এলাকায় যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, জামজট পড়ে যায়। সেই রুটটাকে যেন 4 লেনের একটি রুট করা হয়। এবং যদিও টাকার স্বল্পতা, তারপরও আমার দাবি থাকবে যে ফ্লাইওভারটি গুলিস্তান পর্যন্ত গিয়েছে, সেটা তার একটি ব্রাঞ্চ যদি দোহারে অথবা নবগঞ্জে নামাই দেওয়া হয়, তাহলে আমরা আধা ঘন্টার মধ্যে ঢাকা চলে আসতে পারবো, অথবা ঢাকা থেকে আমাদের এলাকায় চলে যেতে পারবো। তবে একটি জিনিস বলা বাহুল্য যে ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নোয়াখালী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসউদ। জনাব আব্দুল হান্নান মাসউদ। জনাব আব্দুল হান্নান মাসউদ। স্পিকার, আমাদের বিরোধী দলীয় হুইপ কথা বলতে চাইছিলেন, সেই হুইপ কথা বলতে চাইছিলেন, ওনার পরে আমি কথা বলবো। বিরোধী দলের চিফ হুইপ, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে, কারণ আমি অনেকক্ষণ ধরে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম এবং আমরা আশা করি যে আপনি যখন ফ্লোর দিবেন সেখানে কোনো বৈষম্য করবেন না। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা উনি মুলতবি প্রস্তাব পেশ করেছেন, সেই অনুযায়ী আপনার রুলিংও হয়েছে, কিন্তু সে বিষয়ে আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু তাদের বক্তব্য ব্যাখ্যা রেখেছেন সংক্ষিপ্ত সময়ে হলেও। তো সেই ব্যক্তিতে কিন্তু আমাদেরও কথা বলা থাকে, সেই সুযোগগুলো কিন্তু আমাদেরকেও দেওয়া উচিত মাননীয় স্পিকার। তো সে বিষয়ে আমি 2টা কথা বলতে চাই। এখানে আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা না যে 2টা নির্বাচনের মাধ্যমে আমরা আজকের এই জায়গায় এসেছি, একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন। এবং এই গণভোটের ভিত্তি হচ্ছে যেই আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আপনি বলেন। মাননীয় সদস্য, আপনি বসুন দয়া করে, বসুন দয়া করে। জি চিফ হুইপ, আপনি আবার আপনার বক্তব্য সমাপ্ত করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয় চিফ হুইপ, আপনার মাইক অন আছে, প্লিজ ডু কন্টিনিউ। মাননীয় স্পিকার, আমাদের বক্তব্যটা হচ্ছে খুবই সুস্পষ্ট, যেখানে বারবার বিভিন্ন বক্তব্যে আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সেই আদেশকে অমান্য করা হচ্ছে, সেই আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সেটাকে মাননীয় অসাংবিধানিক বলা চিফ হচ্ছে। হুইপ, আপনার স্পেসিফিক কিছু থাকলে বলেন, আর না হলে স্পেসিফিক ভাবে আপনাকে বলছি। ফ্লোর দেয়া হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছেন। ধন্যবাদ, এটা ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। এনি এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ এবং মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসুদ, করতে বলেছেন, আপনি আপনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত শুরু করুন। নিয়ে আসতে বলেছেন, সেটার জন্য আমাদের সংবিধান। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। জাতীয় সংসদের মাননীয় সদস্য নোয়াখালী 6 আসন থেকে নির্বাচিত জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনি আপনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটু 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 ধৈর্য ধরেন, ওনার মাননীয় বক্তব্যটা স্পিকার, শেষ হোক। আমি একটু বসেন, আব্দুল বক্তব্যটা হান্নান শেষ হোক মাসুদ ওনার। এখানে দাঁড়িয়েছি নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের প্রতিনিধি হয়ে কথা বলতে। আমি এসেছি। ওনার বক্তব্য 6 মিনিট। মাননীয় স্পিকার, আমি বুঝতে পারছি না সময়গুলো কিভাবে বন্টন করা হয়। সরকার দলের হলো 8 মিনিট, বিরোধী দলের হলো 6 মিনিট, এভাবে তো কথা বলতে পারবো না। মাননীয় স্পিকার, পাশাপাশি আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি, বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ এমপি। আমি এখানে দাঁড়িয়ে আপনারা যে জেনজির কথা বলেন, সেই জেনজির প্রতিনিধি হয়ে আমি সংসদে কথা বলতে আসছি। আপনি যদি বলেন যে জেনজিরা কি চাই, আমি বলছি জেনজিরা 72-এর সংবিধান আর চাই না। আপনি যদি বলেন জেনজিরা কি চাই, আমি বলতে এসেছি
জেনজিরা এটাই চাই, স্বাধীনতার 30 বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পাই নাই তার জবাব চাই। আমরা তো স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি মাননীয় স্পিকার। আমাদের কি ভুল ছিল? আমরা তো নতুন মানচিত্র পেয়েছি, আমরা তো নতুন পতাকা পেয়েছি, আমরা নতুন সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষরা 1971 সালে রক্ত দিয়ে আমাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা কি সেই নতুন বাংলাদেশ পেয়েছি? আমরা তো সেই নতুন বাংলাদেশ মাননীয় স্পিকার পাই নাই। 71-এ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের পরবর্তী সন্তানরা যেন নিরাপদ বাংলাদেশে ভোটাধিকার পায়, যেন রক্ষী বাহিনী না হয়, যেন ভোটাধিকার পায়, যেন আবার দুর্ভিক্ষ না হয়। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে। 1973 সালে ভোট চুরি হয়েছে। আমরা দেখেছি তার পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য উনি অটল ভূমিকা রেখেছেন। উনি আমার দ্বীপ হাতিয়াতে 3 বার গিয়েছেন। আমি যেদিকে তাকিয়েছি, আমার এই বেড়িবাঁধ কে করে দিয়েছে? মেজর জিয়াউর রহমান। আমার এই খালকে খনন করে দিয়ে গেছে মেজর জিয়াউর রহমান। তারপরে এরশাদ এসেছে, বেগম জিয়া এসেছেন। বেগম জিয়া আমার হাতিয়াতে 3 থেকে 4 বার গিয়েছেন, কিন্তু তারপর আমার হাতিয়ার ওই অঞ্চলের নদী ভাঙ্গন রোধ হয় নাই। ওই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়িহীন ভাবে পড়ে আছে। আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার গাড়ি বহরে হামলা করা হয়েছে। আমি কি এই ইলেকশনের জন্য নিজের রক্ত জড়িয়েছি? আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমি এখানে প্রশ্ন করি, আমি কি রক্ত জড়িয়েছি? আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে, রক্ত জড়িয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে, দয়া করে থামুন মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য অব্যাহত রাখুন। 144 ধারার মধ্যে আবার নিজে গুলিবিদ্ধ পা নিয়ে বের হয়ে গিয়ে সংবাদ সম্মেলন করে বলেছি আবার রাস্তায় নামুন, হাসিনা পতন হতে হবে। আমরা বলেছি নতুন বাংলাদেশ দিব। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, যে আদেশের পক্ষে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্যরা প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা 90-এর গণঅভ্যুত্থানের কথা বলে যাই নাই। 3 জোটের রূপরেখা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে উত্তীর্ণ হবে কথা দেওয়া হয়েছিল, কিন্তু 94 সালের মাগুরার নির্বাচন কারা আয়োজন করেছিল? কারা 94 সালে মাগুরার নির্বাচন আয়োজন করেছিল? আজকে আবার এই সংসদে দাঁড়িয়ে আবার এমন একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছেন, আরেকবার যে মাগুরার নির্বাচন আয়োজন করবেন না, এর নিশ্চয়তা কে দিবে? এর নিশ্চয়তা কে দিবে? আমি আমার সবচাইতে কম বয়সী প্রার্থী হিসাবে নিজের প্রার্থীটা জমা দিয়ে এলাকায় গিয়েছি প্রচারণা করতে। 3 বার হামলা শিকার হতে হয়েছে। আমি সংসদ সদস্য হিসাবে এলাকায় গিয়েছি, সেই জায়গায় আমার উপর হামলা করেছে, সরাসরি ভিডিওতে দেখা গিয়েছে। অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। তারা কারা? ওরা তো তারাই যাদের প্রত্যেকের হাতে বিএনপি দলীয় নেতা কর্মীদের রক্ত লেগে আছে, প্রাণ লেগে আছে। এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না, আপনারাও সইতে পারবেন না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। আপনারা যারা আপনাদের ভাইদের রক্ত জড়িয়েছে, খুন করেছে, খুনের মামলা আছে, তাদেরকে আবার পুনর্বাসিত করে আমাদেরকে খুন করার জন্য লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে এক সাংগঠনিক নেতাকে পাঠিয়েছে অস্ত্র সহ আমাদের লোকজনের উপর হামলা করতে। ভোটের দিন সকালবেলা থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্রে অস্ত্র দিয়ে মহড়া দিয়েছে। 30টা ভোট কেন্দ্রে এনসিপির প্রার্থী, বিএনপি 2 জন বিদ্রোহী প্রার্থী সহ
বিএনপি 2 জন বিদ্রোহী প্রার্থী সহ কারো এজেন্টকে ঢুকতে দেওয়া হয় নাই। এটার জন্য কি আমরা আমাদের রক্ত ঝরিয়েছি? মাননীয় স্পিকার, ইলেকশনের একদিন পরে আমাকে আর 1 মিনিট বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার, 1টা মিনিট। মাননীয় স্পিকার, ইলেকশনের পর দিন এক নারী অভিযোগ করেছেন, এক নিরীহ নারী, ওনাকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়ার কারণে। 1 ঘন্টার মধ্যে এক ধন্যবাদ মাননীয় সংসদ। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত শেষ করবেন, 1 মিনিট। মাননীয় স্পিকার, একজন ভুক্তভোগী নারী অভিযোগ করেছে ওনাকে ধর্ষণ করা হয়েছে শাপলাগুড়িতে ভোট দেওয়ার কারণে। সার্কেল এসপি 1 ঘন্টার মধ্যে বলেছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আজকে 42 দিন পার হয়েছে, এখনো ডিএনএ রিপোর্ট আসে নাই। মামলা নিতে 3 দিন দেরি হয়েছে। সিভিল সার্জন অফিস তদন্ত কমিটি করে দিয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট জমা দিয়েছে, ভুক্তভোগী নারী জানে না তার তদন্ত রিপোর্ট কি এসেছে। এই ভয়াবহ পরিবেশ তৈরি কারা করছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এসবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে সেই সকল সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ধন্যবাদ মাননীয় সদস্য। নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা দরকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নাটোর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, আপনি সময় পাবেন 6 মিনিট। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান পরাক্রমশালী বাদশাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, এই মহান সংসদে প্রবেশাধিকার দিয়েছেন এবং কথা বলবার মতো সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে আপনি মনোনীত হয়েছেন। সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে আমার অভিনন্দন জানাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে কথা বলবার মতো সুযোগ করে দিয়েছেন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাজা মহারাজার দেশ নাটোর, কাঁচাগোল্লার দেশ নাটোর, বনলতা সেনের দেশ নাটোর, আর হাজার ঐতিহ্য চলন বিলের দেশ নাটোর। সেই চলন বিলের প্রাণকেন্দ্রেই অবস্থান করে গুদাসপুর বড়াই গ্রাম, সংসদীয় আসন 61, নাটোর 4। সর্বস্তরের মানুষ বিগত দিনে রেকর্ড ভঙ্গ করে আমার প্রিয় নেতার প্রদত্ত ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে এসে কথা বলবার মতো সুযোগ করে দিয়েছেন। ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক জেলে তাঁতি আপামর মেহনতি জনতা, গুদাসপুর বড়াই গ্রামের সকল ধর্মের সকল মতের মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, সংসদীয় নেতা, আওয়ামী লীগের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে বিগত 17 বছর লক্ষ কোটি কোটি নেতা কর্মী স্বদেশে রেখে আপনি পরবাসী জীবনযাপন করেছেন। সেই পরবাসী থেকেই মাননীয় স্পিকার আপনি বলেছেন আপনি কৃষক পরিবারের সন্তান, আমিও কৃষক পরিবারের সন্তান। ধারাবাড়িশা ইউনিয়ন নামে একটা ইউনিয়ন আছে, যে ইউনিয়নের মানুষ ভালোবেসে 20 বছর আমাকে চেয়ারম্যান বানিয়ে রেখেছিলেন। গুদাসপুর উপজেলাবাসী আওয়ামী লীগের দুঃশাসনের সময় নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমার প্রিয় নেতা, আমার স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যাকে নিয়ে আমরা বিগত দিনে স্বপ্ন দেখেছি, আমরা ওনাকে নিয়ে সেই স্বপ্ন দেখি নাই যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমাদের প্রিয় নেতাকে নিয়ে আমরা সেই স্বপ্ন দেখেছি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় না। সেই নেতা আমাদের সামনে বসে আছেন। প্রিয় নেতা সুদূর লন্ডনে থেকে আমাকে 2018 সালে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন নির্বাচনের জন্য। গণতন্ত্র বিরাজমান না থাকার কারণে
আমাদের নির্বাচন আলোর মুখ দেখে নেই। যদি গণতন্ত্র বিরাজমান থাকতো, জনগণের ভোট যদি জনগণ ইচ্ছা মতো প্রদান করতে পারত, তাহলে 18 সালেই আমি নির্বাচিত হয়ে এই মহান সংসদে আসার সুযোগ হতো। সেই নেতাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। 18 সালের ধারাবাহিকতা অব্যাহত রেখে 2026 সালে নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। সেই রাজশাহী মাদ্রাসা ময়দানে আপনার পাশে দাঁড়িয়ে বলেছিলাম, গুদাসপুর বড়াই গ্রামের মানুষকে সেবা করার জন্য বৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র কর্মী আমি, আমার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। গুদাসপুর বড়াই গ্রামের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সব মানুষ স্বাধীনতার সপক্ষে অবস্থান নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোটের ব্যবধানে আপনার ধানের শীষ বা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে, আপনার হাতকে শক্তিশালী করবে। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 36,000 ভোটের ব্যবধান ঘটিয়ে যে আসনটা 91 সালে নির্বাচনে রাজশাহী বিভাগে 39টি আসনের মধ্যে 38টি আসন ধানের শীষের প্রতীক বিজয়ী লাভ করেছে, কিন্তু আমার নাটোর 4 আসন আওয়ামী লীগ বিজয় লাভ করেছে। সারাটা জীবন আওয়ামী লীগ দখল করে থেকেছে। এবার সেই রেকর্ড ভঙ্গ করে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আপনার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে 36,000 ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছে। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি প্রিয় নেতা, যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যে নেতার জন্ম না হলে স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে পরিচয় লাভ করতে পারত না। সেই প্রিয় নেতা কিছু বিপদগামী সেনা সদস্যরা আমাদের মাঝখান থেকে হারিয়ে দিয়েছে। তার রুহের মাগফিরাত কামনা করি, রুহের মাগফিরাত কামনা করি। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে যে সংগঠন বুকে ধারণ করে রেখেছিলেন, সেই সংগঠনেরই আপনি নেতৃত্ব দিয়েছেন। আমাদের প্রিয় নেত্রী, যে নেত্রীকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা চেয়েছিলাম যে চতুর্থবারের মতো ওই নেত্রী আবার আপনার যে আসনে বসেছেন সেই আসনে বসবে, কিন্তু আগমন হলেই হবে প্রত্যাগমন, শুরু হলেই হবে শেষ, আর জন্ম হলেই হবে মৃত্যু। মৃত্যুর কবলে ঢলে পড়ে সেই নেত্রী আমাদের মাঝখান থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছে। সেই নেত্রীর রুহের মাগফিরাত কামনা করি। আমরা রুহের মাগফিরাত কামনা করি। জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে জীবনের সকল সুখ স্বপ্ন সাধনা পায়ে দোলে দুমড়ে মুচড়ে পদদলিত করে জীবন উৎসর্গ করে আমাদের জন্য নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। যাহারা আহত ক্ষতবিক্ষত হয়ে এখনও বাড়িতে অথবা হাসপাতালে পঙ্গুত্ব জীবনযাপন করছে, তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসেন। তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখি। প্রিয় নেতা, প্রয়াত নেতা জনাব ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আল নোমান। জনাব সাইদ আল নোমান, আপনার সময় বরাদ্দ 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে হুইপ মহোদয় বলেছিলেন 1 এপ্রিল। আমি একেবারেই প্রস্তুত নই, কিন্তু এভাবেই বোধহয় আমাদের জীবনটাও নির্ধারিত যে আমাদেরকে আমাদের কাজগুলোকে প্রস্তুতিহীনভাবেই কিন্তু একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু প্রস্তুতির জায়গা থেকে বলতে চাই যে আমি যার সন্তান, তিনি আমাকে যে দীক্ষায় দীক্ষিত করেছেন সেটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ। এবং আমি যাকে দেখে বড় হয়েছি তিনি আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু সেই কাজ আজ আমাদের সুযোগ এসছে। আমার নেতা, অবিসংবাদিত নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই কাজ আমরা করব। এইবার ইনশাআল্লাহ চট্টগ্রামকে আমরা সেই উচ্চতায় নিয়ে যাব। আর আজ স্মরণ করতে চাই আমার এই 17 বছর, প্রায় 17.5 বছরে যে অত্যাচার নিপীড়ন সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মী যারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন,
তাদের জীবনের সকল সুখ কেড়ে নেওয়া হয়েছে, তাদের বাস্তবতা তাদের হাতে ছিল না, সেই মানুষগুলোকে আজ স্মরণ করতে চাই সেই 17.5 বছর পরে 24 জুলাই আগস্টে হাজার হাজার মানুষ, আমাদের তরুণেরা, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের শ্রমিক ভাইয়েরা বোনেরা এবং তাদের পরিবার, একেবারে সাধারণ মানুষেরা, যার যার বাসা বাড়ি ফ্ল্যাট, তারা সকলে তাদের জায়গা ছেড়ে রাস্তায় নেমে এসে আমাদেরকে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে জীবন কাটানোর যে সুযোগ দিয়েছে, আমি সেই মানুষগুলোকে স্মরণ করি এবং যারা বেঁচে আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি চট্টগ্রামকে মনে করি খুব অবহেলিত, এবং আমরা এই 55 বছরে আমরা দেখেছি যে চট্টগ্রামে আমরা অনেক বড় বড় মন্ত্রী পেয়েছি, আমরা হয়তো আমার বাবা তাদের একজন, আমরা অনেক বড় নেতা পেয়েছি, কিন্তু চট্টগ্রাম মনে করে চট্টগ্রামের জন্য বিশেষভাবে যে কাজগুলো দরকার সেগুলো হয়নি। তাই আমি এই সংসদের মাধ্যমে মাননীয় স্পিকারকে অনুরোধ করতে চাই যে চট্টগ্রামে যদি সেই বাণিজ্যিক রাজধানী অর্থাৎ 2003-এ মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ঘোষণা দিয়েছিলেন এবং আক্ষরিক অর্থেই ঘোষিত হয়েছিল চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে, তিনি লালদিঘির ময়দানে ঘোষণা করেছেন এবং ক্যাবিনেটে তিনি অ্যাপ্রুভ করেছেন, সেই 16 দফা যেটি আব্দুল্লাহ আল নোমান আমার প্রয়াত পিতা নিজ হাতে ড্রাফট করেছিলেন, সেই 16 দফা যদি বাস্তবায়ন করি, আমি মনে করি চট্টগ্রাম আর সেই দুঃখে থাকবে না, তার কষ্ট নিয়ে সে বারবার আর কথা বলবে না, সে বলবে এবার আমরা পেয়ে গেছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রাম আমরা 55 বছর ধরে স্বপ্ন দেখছি হবে। আমি আজ বলতে চাই, শিক্ষা ব্যবস্থা আমার খুব প্যাশনের জায়গা। শিক্ষা ব্যবস্থায় অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি বলবো মূল্যবোধ সম্পন্ন কারিকুলাম, এবং এটিকে নিয়ে যদি আমরা একটু কাজ করি তাহলে আমার মনে হয় মানুষ খুব উপকৃত হবে। আমি যেখানেই যাই সবাই বলে শিক্ষা ব্যবস্থায় আপনারা এমন কিছু করবেন যেখানে আমাদের ছেলে মেয়েরা একটা মহান জাতির অংশ হতে পারবে। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তো অনেক কিছুই বলার ছিল, ভাবছিলাম 2-3 দিন ধরে এই 1 এপ্রিল আমি এটা বলে আমি খুব ধন্য হব, এর পরবর্তীতে মনে করব যে একটা প্রথম বক্তব্যই সে দারুণ কিছু বলেছি, বাট আজকে মনে হয় আমি সেই সুযোগটা নিতে পারলাম না, কেননা একেবারেই যখন আমার নাম বললেন আমি অবাক হয়ে দাঁড়াতে হলো, কেননা এই মহান সার্বভৌম জাতীয় সংসদে আপনার কথাই আদেশ। অতএব আপনি বলেছেন তাই দাঁড়িয়ে গেছি। আমি চট্টগ্রামের পানির সমস্যা নিয়ে আরেকটু বলতে চাই। আমাদের প্রতিটি এলাকায় কিন্তু ওয়াসার লাইন যায়নি। আমাদের মেডিকেল কলেজ হসপিটাল যেটা আছে, প্রায় 5 কোটি মানুষের সমাধান, শারীরিক সমস্যার, মানসিকটা তো করেই না, কোনো হসপিটাল আমাদের নেই চট্টগ্রামে। যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে স্বাস্থ্যগত, সেগুলো সমাধানের একটি জায়গা, 2টো জায়গা, ওটাকে আমি 2টো বলবো না, 1.5টা বলবো। জেনারেল হসপিটালটা, এটাকে খুব বড় হসপিটাল বলা যাচ্ছে না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে আমরা বলি 2000-এর অধিক বেড আছে। আদতে আমি ডাইরেক্টর যিনি, তার সাথে কথা বলে জেনেছি 500 বেডের সক্ষমতা আমাদের মেডিকেল কলেজ হসপিটালে। এটি আমার আসনে না পড়ার কারণে আমি আমাদের সংসদ সদস্য চট্টগ্রাম 9 তার সাথে আলাপ করেছি, আমার যা করণীয় আমরা করব। তবে চট্টগ্রাম 10 সহ চট্টগ্রাম 11, চট্টগ্রাম 7, 8 সকল জায়গায় আমি বিশ্বাস করি, আমি এক্সপার্টদের সাথে কথা বলেছি, একটি করে হলেও 500 বেডের অথবা এর কম হলেও চলবে, আমাদের একটি মেডিকেল হসপিটাল আমাদের দরকার প্রতিটা এলাকায়, প্রতিটা আসনে। এটা কমপক্ষে একটি হওয়া দরকার। এই দাবিগুলো অথবা এই অনুরোধগুলো আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমার প্রথম বক্তব্যে চেয়েছিলাম যে একটু বলে রাখি, কেননা চট্টগ্রাম আমাদের প্রাণের শহর, আমাদের জীবন। আর আমার নেতাকে আমি ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন দেবার জন্য, এবং চট্টগ্রামবাসীকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে নির্বাচিত করবার জন্য। আমার সময় শেষ, আমি আবার উঠবো ইনশাল্লাহ। মাননীয় সদস্য, আপনি যেহেতু 1 তারিখের জন্য আশ্বস্ত হয়েছিলেন, আজকে ডাকা হয়েছে, সেটার জন্য আউট অফ জেস্টার 1 মিনিট অতিরিক্ত সময় আপনার জন্য বরাদ্দ করা হলো। আমি আবার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার। আমি একটি রম্য আলাপ করে একটু শেষ করতে চাই। আমার মনে হয়েছিল ইলেকশনের আগে আমি একটি কথা শুনেছিলাম, বিরোধী দলীয় নেতা, একেবারে উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই আপনাকে,
যে আপনি বলেছিলেন ধুত্তর ফ্যামিলি কার্ড, আসলে আমি এটাকে ভুল বুঝিনি। আমি ওনার বক্তব্যকে একেবারে ভুল বুঝিনি, কেননা আমার মনে হয়েছে তিনি ভেবেছিলেন আরে কি ফ্যামিলি কার্ড, আপনারা জনাব তারেক রহমানের অ্যাবিলিটিস সম্পর্কে জানেনই না। তিনি ফ্যামিলি কার্ডকে ছাপিয়ে কৃষক কার্ড থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে তিনি যুগান্তকারী উন্নয়ন নিয়ে আসবেন বাংলাদেশের জন্য, সেই কারণে আমি তাকে ভুল বুঝি নাই। জি অতএব আমি এতটুকুও ভুল বুঝতে চাই না। এই হাউসের ওই পক্ষে যারা আছেন, আমরা পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আমার সাথে যিনি হেরেছেন চট্টগ্রাম 10-এ, আমি তারও প্রতিনিধি। সেভাবেই ইনশাল্লাহ আমরা। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন সিলেট 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালেক। আপনার সময় 7 মিনিট। জনাব মোহাম্মদ আব্দুল মালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আপনি একজন ছাত্রনেতা হিসাবে লন্ডনে আপনাকে আমরা পেয়েছিলাম এবং আপনি ফেসিস্টদের বিরুদ্ধে বিভিন্ন পার্লামেন্টারি সেমিনারে আপনি অংশগ্রহণ করেছিলেন। আমি তখন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট ছিলাম। আমাদের আজকের এই সংসদে আমি প্রথম এমপি হিসাবে আমি আসছি। আমাকে এই দানের শীর্ষে আমাকে নমিনেশন দেওয়ার জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অনেক চিন্তা ভাবনা করেও উনি আমাকে বিশ্বাস করে আজকে আমাকে দানের শীষের প্রতীক, এবং আমি ইনশাল্লাহ যদিও আমি 19 বছর দেশের বাইরে ছিলাম, ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন দেশের বাইরে থেকে আমরা করেছি, এবং আমাদের প্রিয় নেতা, আজকে সংসদ নেতা, উনি নেতৃত্ব দিয়েছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে এই সংসদে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাকে উনি চিকিৎসা শেষে উনি বাংলাদেশে যখন আসেন, আমাদের প্রিয় নেতা, আমাদের আজকের দেশের প্রধানমন্ত্রী, ওনার সম্মতি নিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হিসাবে কাতারে এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে আসছিলাম। ডক্টর জাহিদ ভাইও সেখানে আমাকে সহযোগিতা করেছেন, এবং সেই নেত্রী এসে বলেছেন দেশে থেকে দেশের মানুষের সেবা করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে আমি বাংলাদেশে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং আমার সিলেটের আরও 4টি আপনার সিটির সেখানে আমার নির্বাচনী এলাকা, এবং প্রবাসীরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আমাকে ভোট দিয়েছে। আপনারা জানেন, আপনারা অনেকেই ভোট দিয়েছে। আমি সেই প্রবাসীদেরও প্রতিনিধি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আজকে এই পার্লামেন্টে আজকে কথা বলার সুযোগ পেয়েছি। আজকের মাননীয় স্পিকার, আমার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং সিলেট 3 আসন গত 19 বছর ফেসিস্টরা একটা ফুটও ডেভেলপমেন্ট করেনি। আজকে উদাহরণস্বরূপ যদি বলতে চাই, আজকে ফেঞ্চুগঞ্জ একটা জুড়াই নদী গত 19 বছর করে গত ফেসিস্ট সরকার তারা বিভিন্নভাবে মানুষকে এই নদীর মিথ্যা আশ্বাস দিয়েছিল। প্রতি বছরে এই এলাকায় নদী মাতৃক এলাকা, মানুষের কোনো ব্রিজ নাই, রাস্তাঘাট নাই, প্রায় 20,000 মানুষ পানিবন্দী, এবং তাদের বাচ্চারা স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে প্রতি বছরে 2-3টা মার্ডার হয়, মানুষ মারা যায়। সেটার জন্য আমাদের মাননীয়
আজকের এই প্রধানমন্ত্রী, এই সংসদকে, স্পিকার, আমরা বলতে চাই সেই এলাকার মানুষকে বাঁচান। এবং সেখানে বাগমারা, আপনার পিটাইটিকর এবং এই ভেলকুনা, ফেঞ্চুগঞ্জের এইসব এলাকায় একটা রাস্তাও নাই, এবং সেই রাস্তার জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ যাব যে সেই ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ নদী ভাঙ্গন, এবং নদী ভাঙ্গনে অনেক মানুষ আজকে নদী ভাঙ্গনে মানুষ দিশাহারা, সেইখানেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই নদী ভাঙ্গনকে বালাগঞ্জবাসীকে বসান। এবং আমাদের এলাকা দক্ষিণ সুরমা, আমাদের জেনারেল এমএজি উসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আমরা এই উনার এলাকা, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান, উনার এলাকা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই এলাকায় গিয়েছেন, এবং আমাদের চণ্ডীপুল থেকে বালাগঞ্জ পর্যন্ত আমাদের সেই চাইল্ড লাইন রাস্তার জন্য অনেক দিন ধরে আমাদের দাবি, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও ভিজিট করে আসছেন। সেই দিন লেটেস্ট আমাদের মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী উনিও গিয়েছেন, উনিও খুব আন্তরিক, উনি বলেছেন যে এই এলাকার মানুষের জন্য এই রাস্তাগুলি করে দিবেন। আমার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং সিলেট 3 আসনের প্রত্যেকটা জায়গায় আই নিড এ হেল্প ফর বিকজ আপনারা এই যে একজন প্রবাসী হিসাবে বিশ্বাস করে দানের শীষে আমাকে ভোট দিয়েছে, এই জন্য আমার বিশ্বাস যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এটা বিশেষ ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমার এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসাগুলির সংস্কারের দরকার। একটা মসজিদও, ভালো মসজিদের এই একটা এখন পর্যন্ত ভালো মসজিদ আমাদের এলাকায় নাই, বিকজ গরিব এলাকা আমাদের এলাকায়। সেইখানে আমার খুব প্রয়োজন রয়েছে সেইখানে ঈদগার জন্য। আজকে হিন্দুদের জন্য শ্মশানাল, তাদেরও ডিমান্ড ছিল, হিন্দুরা এইবার আমাকেও ভোট দিয়েছে এবং সব এলাকার ভোট দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনি সবার এমপি, আমরা সবার এমপি, তো এই জন্য আমি আমার এলাকার জন্য, আমার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জকে মডেল এলাকা হিসাবে আমি বিল করতে চাই। আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আমি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ দিতে চাই যে অ্যাটলিস্ট গত 15 বছর, এই যে 17 বছর আমাদের প্রিয় নেতা নেতৃত্ব দিয়েছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আজকে আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে আসছে। এই জন্য এই যে ফেসিস্ট মাফিয়া সরকার দেশকে লুট করে দেশের বাইরে অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করেছে, এই জন্য অ্যাটলিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দেই। হি ইজ রিয়েলাইজড যে আমাদের দেশে লুট করেছে ফেসিস্টদেরকে, উনি ফেসিস্ট বলেছে এই মাফিয়া সরকারের বিরুদ্ধে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাননীয় সদস্য একটু থামুন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য 1 মিনিট আপনাকে বরাদ্দ দেওয়া হচ্ছে, একটু থামুন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আপনি শুধু লন্ডন থেকে এখানে এসছেন, ইলেকশন করেছেন, অনেক কথা বলার আছে। উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট, কনসিডারিং অল অফ দ্য অ্যাসপেক্ট 1 মিনিট সময় অতিরিক্ত দেওয়া হলো। এখন বলুন আপনি দয়া করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 1-11 কথা বলতে চাই, কারণ আমাদের দেশের বিরুদ্ধে দেশি বিরোধী বিদেশি কনস্পিরেসি ছিল। আপনারা জানেন গত 15 বছর এই দেশের মানুষ সোজা দাঁড়াইতে পারে নাই। 19 বছর এই দেশে এই যে বর্ডার ক্রস করে বিডিআর মেসাকার এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই দেশের মুসলমান হিন্দুর বিরুদ্ধে, এই দেশের খ্রিস্টানের বিরুদ্ধে কনস্পিরেসি হয়েছে। আপনি ধর্মীয় বুক দেখলেই তারা জানে নেই, এদের বিচার বাংলার জমিনে হইতে হবে। এদের জমিনার এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকের প্রধানমন্ত্রী, ওনাকে স্যালুট যে ওনার যে ডিটারমিনেশন, এবং উনি এই যে বিবিসি প্যানোরামার ডাইরেক্টর বলেছে এই যুগের কার্ল মার্কস, দেশ। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম 3 আসন থেকে নির্বাচিত
মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, আপনি সময় পাবেন 7 মিনিট এবং আপনি সর্বশেষ বক্তা জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার সাথে প্র্যাকটিস করার সুযোগ হয়নি, কাজ করার সুযোগ হয়নি, বাট অ্যাটলিস্ট আমরা একই ইউনিয়নের মেম্বার, যে কারণে লিঙ্কন সিনের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদটা হলো নতুন বাংলাদেশের নতুন সংসদ। এই সংসদে 217 জন সংসদ সদস্য নতুন। এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা নতুন। আপনিও একজন নতুন সংসদ সদস্য হিসাবে আজকের স্পিকার, অতএব নতুন সংসদ সদস্যদের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পর অত্যন্ত বিনয়ের সাথে স্মরণ করছি আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম 27 উলিপুরের জনগণকে, যারা 54 বছর বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, এবং তাদের এই বঞ্চনা এবং অবহেলার কথা বলার জন্য আমাকে এই মহান সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 মহান মুক্তিযুদ্ধ, 1971-এ বিভিন্ন সময়ে দেশের প্রয়োজনে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদেরকে আশু সুস্থতা কামনা করছি। যারা আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করছেন তাদের। মাননীয় স্পিকার, অত্যন্ত বুক ভরা প্রত্যাশা নিয়ে আমাদের মাঝে ফিরে আসার জন্য আমি দোয়া করছি আমাদের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী, ইসলামী ছাত্র শিবিরের 2 জন নেতা অলিউল্লাহ এবং মুকাদ্দাস, যারা গত সরকারের আমলে গুম হয়েছে, আজও ফিরে আসেনি, তাদেরকে আমাদের মাঝে ফিরে আসার জন্য প্রত্যাশা করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। উনি শুধুমাত্র প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এ কারণে না, আমি প্রত্যাশার জায়গা থেকে এবং মাননীয় স্পিকার ওনার জীবনের 2-1টি ইউনিকনেসের কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বিশ্বের একমাত্র ব্যক্তি যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। অর্থাৎ তিনি যে চেয়ারে আসীন হয়েছেন মাননীয় স্পিকার, এই চেয়ারে ওনার বাবা বসেছেন, ওনার মা বসেছেন এবং উনি বসেছেন। কালের পরিক্রমায় মাননীয় স্পিকার, এটাও বাস্তব, এই 3 জনেই গণভোটের বিভিন্নভাবে সম্মুখীন হয়েছেন এবং গণভোটকে বিভিন্নভাবে ডিল করেছেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এক্সাইল থেকে সোজাসুজি প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র 53 দিনে, যেটি এই এশিয়া মহাদেশে এর আগে আয়াতুল্লাহ খুমেনির 59 দিনে ছিল, হামিদ কারজাই 2 মাসে ছিল। সেই রেকর্ডটাও ভেঙেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে এক্সাইল থেকে সরাসরি তিনি মাত্র 53 দিনের ব্যবধানে এসে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। মাননীয় স্পিকার, আমি আরও ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমার প্রত্যাশার জায়গা থেকে। এর কারণটি হলো মাননীয় স্পিকার, উনি যখন 6 বছরের শিশু, তখন ওনার পিতা বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি যখন 10 বছরের শিশু, তখন তিনি দেখেছেন বাংলাদেশের মানুষ তার পিতাকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে এসে এই বাংলাদেশে সিপাহী জনতা মিলে এই বাংলাদেশের সরকারের মধ্যে আসীন করিয়েছেন। মাননীয় স্পিকার, 26 বছর বয়সে উনি দেখেছেন যে ওনার মা বাসা থেকে কি করে বাংলাদেশের মানুষ এই দেশের প্রধানমন্ত্রী করিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের এই ইউনিকনেসকে যেমন আমি খুব শ্রদ্ধার সাথে মনে করি। মাননীয় স্পিকার, কষ্টের যে দিক সেটি হলো 2006 সালে আমরা যখন ছাত্র নেতা ছিলাম, আমরা দেখেছি কোন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে এই দেশ ছাড়তে হয়েছে। মাননীয় স্পিকার, 14 বছর যখন ওনার বয়স, তখন বাংলাদেশের একজন সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টকে কিভাবে এই বাংলাদেশে শহীদ করেছে ওনার পিতাকে, উনি সেটার সাক্ষী। মাননীয় স্পিকার, উনি ওনার ভাইকে হারিয়েছেন, তার সাক্ষী। মাননীয় স্পিকার, উনি ওনার মাকে এই বাংলাদেশে অনেক বঞ্চনার জিনিস দেখেছেন, উনি তারও সাক্ষী। মাননীয় স্পিকার, আমার ব্যক্তিগত জীবনে একটা এক্সপিরিয়েন্স বলে আমি এই বিষয়টি শেষ করতে চাই। 36 জুলাই যখন বিপ্লব হয় মাননীয় স্পিকার, আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা লন্ডনে ছিলাম। 29 জুলাই মাত্র 1 সপ্তাহ আগে সিলেট 3-এর সম্মানিত এমপি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের একটা চেম্বারে আমরা এই জুলাই প্রোটেস্টের জন্য গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমার ক্লিয়ারলি মনে আছে, সিলেট 3-এর সম্মানিত এমপি
ওয়েস্টমিনিস্টারের যে এমপি প্রিসাইড করেছিল তাকে হাত জোর করে বলেছিল যে আপনি অন্তত বিরোধী দলীয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থাটা করুন, তাকে বাইরে নিয়ে এসে চিকিৎসা করা হোক। এর মাত্র এক সপ্তাহ পর মাননীয় স্পিকার 36-এর বিপ্লব হয়ে গেছে, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। এবং এই যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই দেশে ফিরেছেন, এর টোটাল ক্রেডিটটা হলো জুলাই বিপ্লবের। মাননীয় স্পিকার, এটা হলো জুলাই বিপ্লবের কারণে। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লব ইমোশনের বিষয় নয়। মাননীয় স্পিকার, জুলাই একটা রিয়াল বাস্তবতার বিষয়। আমি বিনীতভাবে মাননীয় স্পিকার আমাকে 2 মিনিট সময় বাড়ায় দেওয়ার জন্য বলবো। মাননীয় স্পিকার, এই জুলাই বিপ্লবে আমাদের যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ নর্মাল কোনো সংসদ না। মাননীয় স্পিকার, এখানে 3 জন এমন সংসদ সদস্য আছেন যারা ফাঁসির সেল থেকে এসে এমপি হয়েছেন, 2 জন এমন সংসদ সদস্য আছেন যারা আয়নাঘর থেকে এসে এমপি হয়েছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য লুনা ভাবি আছেন, তিনি তার স্বামীর এখনও ফিলিংস নিয়ে এখানে সংসদ সদস্য হয়েছেন। সো মাননীয় স্পিকার, এই সংসদটা নর্মাল কোনো সংসদ সদস্য নয়। মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য ক্যাম্পেইনে মাননীয় সরকারি দল তারা তাদের ম্যানিফেস্টোতে 7 নম্বর পেজে বলেছিল যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তারা হাইস্ট প্রায়োরিটি দিবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 5 অক্টোবর বলেছিলেন যে গণভোটে আইনের কোনো ব্যারিয়ার নেই এবং গণভোট পাশ হলে এটা অক্ষরে অক্ষরে সরকার পালন করবে। মাননীয় স্পিকার, আবু সাইদের কবর জিয়ারত করার পর মাননীয় প্রধানমন্ত্রী 30 জানুয়ারি রংপুরে ভোটের পক্ষে ভোট চেয়েছেন। মাননীয় স্পিকার, জুলাই সনদের 4 নম্বর প্রশ্ন ছিল ভোটের জন্য যে অপরাপর রাজনৈতিক সাংস্কৃতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। এর পক্ষে মাননীয় স্পিকার প্রায় 69। ধন্যবাদ। রাইট অনারেবল মেম্বার মিস্টার মাহবুবুল আলম। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 16 চৈত্র 1432 30 মার্চ 2026 সোমবার বিকাল 3টা 30 মিনিট পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।